হাইড্রোনেফ্রোসিস হলো কিডনিতে প্রস্রাব জমে তা ফুলে যাওয়া, যা সাধারণত মূত্রনালীর কোনো বাধার কারণেই ঘটে। এটা নিজে কোনো প্রাথমিক রোগ নয়, বরং অন্য সমস্যার লক্ষণ। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কিডনিতে পাথর, বর্ধিত প্রোস্টেট, তারপর মূত্রনালীতে টিউমার বা ক্যান্সার, আর গর্ভকালীন চাপ এবং জন্মগত ত্রুটি। এবার এর প্রধান কারণগুলি সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি। কিডনি থেকে মূত্রাশয়ে প্রস্রাব যাওয়ার পথে কোনো বাধা বা সংকোচন হলে প্রস্রাব উল্টো দিকে কিডনিতে জমে, ফলে সাধারণভাবেই হাইড্রোনেফ্রোসিস দেখা দেয়। তারপর আরেকটি হলো কিডনিতে পাথর। পাথর মূত্রনালী বা ইউরেটার ব্লক করে দিলে প্রস্রাব পাস হতে না পেরে তা জমে কিডনি ফুলে যেতে পারে। তারপর আরেকটি হলো বর্ধিত প্রোস্টেট। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যেয়ে প্রস্রাবের পথে বাধা সৃষ্টি করে। তাছাড়াও জন্মগত সমস্যাও হয়ে থাকে। অনেক শিশু জন্মগতভাবে মূত্রনালীর ত্রুটি বা ইউরেটার কিডনি সংযোগস্থলে বাধার কারণে এ রোগে আক্রান্ত হয়। আরেকটি হলো টিউমার বা ক্যান্সার। জরায়ু, কোলন বা প্রোস্টেট ক্যান্সার, এগুলো টিউমারের মাধ্যমে মূত্রনালী চেপে ধরে। এছাড়াও গর্ভকালীন অবস্থা। গর্ভাবস্থায় সাধারণত জরায়ু বড় হওয়ার ফলে মূত্রনালী সংকুচিত হয়ে এই সমস্যার সৃষ্টি হতে পারে। আরেকটি সমস্যা হলো সংক্রমণ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা দীর্ঘস্থায়ী সংক্রমণ। প্রদাহের কারণে মূত্রনালীর টিস্যু শক্ত হয়ে যেয়ে পথ সরু হয়ে যেতে পারে, ফলে প্রস্রাব নিঃসরণে বাধা সৃষ্টি হয়ে কিডনি ফুলে যেতে পারে। হাইড্রোনেফ্রোসিসের আরেকটি কারণ হলো রক্তে জমাট বাঁধা। যদি কোনো কারণে বা ইনজুরির কারণে ইউরেটারে রক্ত জমাট বেঁধে পথ বন্ধ হয়ে যায়, তবে এর ফলেও কিন্তু প্রস্রাব আটকা পড়ে কিডনি ফুলে যেতে পারে, অর্থাৎ হাইড্রোনেফ্রোসিস দেখা দিতে পারে। এবার হাইড্রোনেফ্রোসিসের প্রধান লক্ষণ সমূহ একটু জানবো। হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে পানি জমার প্রধান লক্ষণ হলো পিঠের পাশে, পেটে বা কুস্কিতে তীব্র ব্যথা, যা কুস্কি থেকে মূত্রাশয়ে মূত্রা প্রবাহের বাধার কারণেই হয়। তাছাড়াও অন্যান্য উপসর্গের মধ্যে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, প্রস্রাবে জ্বালা পোড়া, রক্তময় ঘোলাটে প্রস্রাব হওয়া, জ্বর জ্বর ভাব বা বমি বমি ভাব হওয়া, তারপর শরীর ফুলে যাওয়াও এই রোগের অন্তর্ভুক্ত। তাছাড়া শিশুদের ক্ষেত্রে ক্ষুধা কমে যাওয়া, দৈহিক ওজন বৃদ্ধি না পাওয়া, তারপর পেটে চাকা মতো অনুভব হওয়া ইত্যাদি লক্ষণ সমূহ দেখা দিতে পারে। এবারে এর টেস্ট সম্পর্কে একটু বলি। সাধারণত হাইড্রোনেফ্রোসিস শনাক্ত করার জন্য কিডনির একটা আল্ট্রাসোনোগ্রাম করা প্রয়োজন, কারণ এটা এই সমস্যার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার ফলে কিডনির ভেতরে প্রস্রাব জমে থাকার কারণে যে ফোলাভাব হয় তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তাছাড়া এই সমস্যার কারণ ও তীব্রতা বুঝে প্রয়োজন অনুযায়ী কিডনির সিটি স্ক্যান, রেনাল স্ক্যান, সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন রুটিন টেস্ট ইত্যাদি পরীক্ষার প্রয়োজন হয়। এবার আসি চিকিৎসার বিষয়ে। কিডনিতে পানি জমা বা হাইড্রোনেফ্রোসিসের জন্য হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। তবে রোগীর বর্তমানে যে চিকিৎসা চলছে, অর্থাৎ কোনো ইউরোলজিস্টের পরামর্শে কোনো মেডিসিন বর্তমানে যদি গ্রহণ করে থাকেন, তা কিন্তু আপাতত বন্ধ করবেন না। হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি সেই চিকিৎসাও চলমান থাকবে। আর প্রতি 20 দিন পর পর আল্ট্রাসোনোগ্রাম ও সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা কত আছে সেটা দেখে নিতে হবে। দেখা যাবে হোমিও ওষুধ প্রয়োগের ফলে আস্তে আস্তে কিডনি অবস্থা নর্মাল হচ্ছে, তখনই মডার্ন মেডিসিন আস্তে আস্তে কমিয়ে দেওয়া যাবে। তবে এ রোগ হলে বেশি দেরি করা উচিত নয়, কেননা দীর্ঘদিন ধরে কিডনি ফুলে থাকলে তা দিন দিন কিডনির কার্যক্ষমতা স্থায়ীভাবে কমিয়ে দিতে পারে। তাই যারা রোগের প্রথমেই হোমিও ওষুধ দিয়ে শুরু করবেন, তারা লক্ষ্য করবেন যদি 20 থেকে 30 দিনের মধ্যে কিডনির ফোলাভাব বা কিডনির লেভেল না কমে, তবে পাশাপাশি একজন ইউরোলজিস্টের সাথে কনসালটেশনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। মনে রাখতে হবে, হোমিওপ্যাথি কিডনি রোগে এমনভাবে কাজ করে যা কিডনির নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতাকে জাগিয়ে তুলে ধীরে ধীরে কিডনির ভারসাম্যতা ফিরিয়ে আনে। কিডনি ফুলে যাওয়ার জন্য বা হাইড্রোনেফ্রোসিসের জন্য হোমিওপ্যাথিতে অনেক ঔষধ রয়েছে, যেমন এপিসমেল, আর্সেনিক অ্যালবাম, বারবারিস ভালগারিস, ক্যান্থারিস, লাইকোপোডিয়াম, অ্যাসিড নাইট্রিকাম, ফসফরাস, সালসাপেরিলা, টেরিবিনথিনাম ইত্যাদি সংখ্যক ঔষধ রয়েছে। এখান থেকে কিছু ঔষধের লক্ষণ চিত্র আমি আলোচনার চেষ্টা করছি। প্রথমে যে কার্যকর ওষুধটির কথা বলবো সেটা হলো এপিসমেল। এপিসমেল যে সকল ব্যক্তি অত্যন্ত গরম কাতর, দেহে দাহ জ্বালা থাকে, পানি পিপাসা নাই, এই চোখের নিচের পাতা ফোলা ফোলা থাকে। অবশ্য এবিচের এই চোখের নিচে পাতা ফোলা লক্ষণকেই পিকুলার সিমটমস বলা হয়, অর্থাৎ অদ্ভুত বা বিরল লক্ষণ বলা হয়। তাছাড়া হাত পা বা মুখে পানি জমা লক্ষণটিও থাকতে পারে। এছাড়াও অস্থিরতা, প্রস্রাব জ্বালা পোড়া, প্রস্রাব পরিমাণে কম হওয়া, ঠান্ডা পানির স্পর্শে উপসম্বোধ, আর এই লক্ষণগুলির সাথে যদি কিডনিতে পানি জমা বা হাইড্রোনেফ্রোসিস ওই রোগীর হয়, তবে সেখানে এপিসমেলি প্রয়োগ করতে হবে। আরেকটি কথা বলে রাখা ভালো,
এপিসমেল সাধারণত ডান পাশের কিডনিতে তুলনামূলক বেশি কাজ করে থাকে। হাইড্রোনেফ্রোসিসের উপর আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে বলবো, সেটা হলো আর্সেনিক অ্যালবাম। যে সকল রোগী শীতকাতর প্রকৃতির, মৃত্যু ভয় বেশি, যে কোনো কাজে খুঁতখুঁতে স্বভাবের, অর্থাৎ রেপার্টরি ভাষায় যাকে বলে ফ্যাস্টিডিয়াসনেস, তারপর রোগী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এছাড়াও ঘরের যে কোনো জিনিসপত্র গুছিয়ে রাখতে খুবই পছন্দ করে, রোগীর অস্থিরতা বেশি, পানি পিপাসাও বেশি পায়, এমন রোগীদের যদি হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে পানি জমা রোগ হয়ে থাকে তবে সেখানে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি প্রয়োগ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো বারবারিস ভালগারিস। এই রোগে বারবারিস ভালগারিস খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। যদি দেখা যায় যে বাম দিকের কিডনি হতে ইউরিন ব্লাডার পর্যন্ত যন্ত্রণা ছুটে বেড়ায়, অনেকটা স্পর্শকাতর ব্যথার মতো, তাছাড়া প্রস্রাবের প্রবল বেগ থাকা সত্ত্বেও যাদের অল্প অল্প পরিমাণে প্রস্রাব হয়, এছাড়াও মল কাদার মতো বা সাদা রঙের হয়, কোষ্ঠকাঠিন্যতা বা উদরাময় অথবা গুটলে মলও হতে পারে। মলের ক্ষেত্রে সাধারণত পরিবর্তনশীল লক্ষণই প্রকাশ পায়। এছাড়াও বারবারিস ভালগারিসের রোগী যারা হয় তাদের ব্যথার স্থান পরিবর্তন হয়, যেমন কিডনি স্থল থেকে ব্যথার চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সাথে তৃষ্ণার সাথে তৃষ্ণাহীনতা, ক্ষুধার সাথে ক্ষুধাহীনতা, এসব পরিবর্তনশীল লক্ষণ থাকতে পারে। আর এই সকল লক্ষণের সাথে যদি হাইড্রোনেফ্রোসিস দেখা দেয় তবে সেখানে বারবারিস ভালগারিস মেডিসিনটি প্রয়োগ করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো, সেটা হলো ক্যান্থারিস। মূত্রযন্ত্রের উপর ক্যান্থারিস খুবই ভালো কাজ করে থাকে। প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া বা প্রস্রাব হতে কষ্ট অনুভব করা বা মূত্রকৃচ্ছতা লক্ষণ দেখা দেওয়া ক্যান্থারিসের প্রধান লক্ষণ। প্রচণ্ড বেগ থাকা সত্ত্বেও প্রস্রাব করতে জ্বালাপোড়া হওয়ার সাথে যদি হাইড্রোনেফ্রোসিস থাকে তবে সেখানে ক্যান্থারিস প্রয়োগ করতে হবে। এই হাইড্রোনেফ্রোসিসের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাসিড নাইট্রিকাম। যে সকল রোগীর শীতকাতরতা বেশি, প্রস্রাবে দুর্গন্ধ, তারপর ঘামে দুর্গন্ধ, ঘামও প্রচুর হয় এবং খাবার দাবারের মধ্যে যাদের একটু টক ঝাল মিষ্টি এগুলো একটু বেশি পছন্দ, তাছাড়াও পাতে লবণ এবং মাংস খেতে যারা বেশি পছন্দ করেন, আর এই রোগীদের যদি দেখা যায় যে দুধ খেলে অসহ্য প্রবণতা, অর্থাৎ দুধ সহ্য হয় না, আর শারীরিকভাবে দুর্বল, সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে, আর মেজাজের দিক থেকে খিটখিটে রাগী স্বভাবের, এছাড়াও কোথাও কেটে গেলে যে দেরিতে সারে, অর্থাৎ সহজে শুকিয়ে সারতে চায় না, এছাড়াও মুখে লালাস্রাব বেশি, অর্থাৎ সহজেই মুখ থেকে লালা নিঃসরণ হয়, এই সকল লক্ষণ বিশিষ্ট রোগীর যদি হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে পানি জমার লক্ষণ দেখা দেয় তবে সেখানে অ্যাসিড নাইট্রিকাম মেডিসিনটি প্রয়োগ করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো লাইকোপোডিয়াম। যে সকল রোগীর বারবার প্রস্রাবের বেগ হয় এবং প্রত্যেকবার মলত্যাগের পূর্বে কোমরে ব্যথা করে এবং প্রস্রাবের লাল বর্ণের গুড়ার ন্যায় তলানি পড়ে, কোষ্ঠকাঠিন্যতা এবং গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে, সেই সাথে রোগী যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করে, খাবার দাবার একটু গরম গরম খেতে পছন্দ করে, যদি জেদি ও কৃপণ স্বভাবের হয়, আর তার সাথে হাইড্রোনেফ্রোসিস যদি থাকে তবে সেখানে লাইকোপোডিয়ামই প্রয়োগ করতে হবে। কিডনিতে পানি জমার আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো সারসাপেরিলা। সারসাপেরিলা যে রোগীর প্রস্রাব করা শুরুর দিকে এবং শেষের দিকে জ্বালা যন্ত্রণা করে, দাঁড়িয়ে প্রস্রাব না করলে ভালো প্রস্রাব হয় না, বসে প্রস্রাব করতে গেলে প্রস্রাব ফোঁটা ফোঁটা করে পড়ে অথবা গড়িয়ে গড়িয়েও পড়ে। সারসাপেরিলার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, পুরুষ রোগীদের জননেন দিয়ে ভীষণ দুর্গন্ধ বের হয়, আর মহিলাদের প্রস্রাবদার দিয়া বায়ু বা গ্যাস বের হয়। এই লক্ষণগুলির সাথে যদি রোগীর হাইড্রোনেফ্রোসিস হয় তবে সেখানে সারসাপেরিলাই প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই ওষুধগুলি ছাড়াও রয়েছে ফসফরাস, টেরিপিনথিনাম ইত্যাদি। উপযুক্ত লক্ষণ বিচার করে সেই কাঙ্ক্ষিত ঔষধটি নির্বাচন করতে হবে। বন্ধুরা, হোমিওপ্যাথির অনেকগুলো ঔষধ নিয়েই এই হাইড্রোনেফ্রোসিসের উপর আলোচনা করেছি। একসাথে একাধিক ঔষধ প্রয়োগ করা যাবে না। যে কোনো একটি ওষুধের লক্ষণ সেই রোগীর লক্ষণের সাথে মিল করে আপনি যে কোনো একটি ওষুধ আপনি নির্বাচন করতে পারেন। আর ঔষধের কোনো শক্তি বা মাত্রা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করিনি, কারণ এটা নিয়ে আলোচনা করলে রোগীরা এই ঔষধের ভুল প্রয়োগ করে ফেলে অনেকেই, যার কারণে সমস্যাটি গুরুতর থেকে আরও জটিলে পরিণত হয়ে যায়। তো যাই হোক, এই ঔষধের শক্তি ও মাত্রা নির্বাচন করার জন্য বা নির্ধারণ করার জন্য আপনারা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন, অথবা সহযোগিতার জন্য সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন অথবা ফোন করতে পারেন। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের নিচে আমার ফোন নাম্বার এবং চেম্বারের ঠিকানা দেওয়া থাকবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। ঔষধ ছাড়াও হাইড্রোনেফ্রোসিস রোগীর জন্য কিছু সহায়ক পরামর্শ রয়েছে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, বিশেষত দিনে 2 থেকে 3 লিটারের মতো করা উচিত। অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্ক বা অতিরিক্ত কফি পরিহার করা উচিত। লবণ ও প্রোটিন জাতীয় খাবার খুবই সীমিত গ্রহণ করতে হবে, কারণ এগুলো কিডনি রোগীর জন্য ক্ষতিকর।
যতদূর সম্ভব রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। সর্বোপরি আরেকটি কথা, ঠান্ডা ও ভিজা পরিবেশ সবসময় এড়িয়ে চলতে হবে। একটি কথা মনে রাখতে হবে, হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা যা কিডনি রোগে এমনভাবে কাজ করে যা কিডনির নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতাকে জাগিয়ে তুলে ধীরে ধীরে তার ভারসাম্য ফিরিয়ে আনে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর কিছু বলার থাকলে, পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন, আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।